যখন মাদ্রাসায় চাকরি করি তখন খুব সম্ভবত 550 টাকা বেতন ছিল। এরপরে হাই স্কুলে যখন চাকরি করি তখন 1700 টাকা বেতন ছিল। তারপরে সেনাবাহিনীতে চাকরি করি তখন 3500 টাকা বেতন পেয়েছি। এরপরে যখন বিসিএসে আসলাম তখন বেতন স্কেল যেটা ছিল 2850 টাকা স্কেল। ধোঁকাবাজি, দাওরায় সনদকে মাস্টার্সের মান দেওয়া, ওই ঘোষণা পর্যন্ত এই ব্যাপারে কোনো গেজেট হয় নাই, কোনো আইন হয় নাই, কিছুই হয় নাই। এটা মানে লোক দেখানো একটা ঘোষণা হয়েছে। আলেমদের মধ্যে থেকেও তারা চেষ্টা করে তাদের পকেটে কিছু লোক ঢুকানোর জন্য। এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা জিপিএ, এইটা আমাদেরকে এই খারাপ পথে নিয়ে যাচ্ছে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি শিক্ষা ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে পারি তাহলে এই দেশের মানুষ নৈতিকতা সম্পন্ন হবে, মানবিক হবে। আসসালামু আলাইকুম। এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের 3 জন শিক্ষার্থীর একজন পড়েন মাদ্রাসায়। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম আলোচনা রয়েছে, সংস্কারের বিষয় আশয় আছে, সেসব বিষয়ে আমরা জানতে চাইব। মিস্টার হক, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। জুলাই অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা চলছে। এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আপনারা কতটা ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে, আপনার এনটিভির দর্শকদেরকে আমি স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জুলাই বিপ্লবের পূর্ববর্তী অবস্থা থেকে যে পরিবর্তন হয়েছে, জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। মাদ্রাসা শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা যেটা ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত তাদের সার্টিফিকেট অবমূল্যায়ন করা হয়েছে। সমাজে বিভিন্ন সময় নিগৃহীর শিকার হতে হয়েছে এবং তারা চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম স্লোগান ছিল বৈষম্যবিহীন সমাজ। এই বৈষম্যবিহীন সমাজ বিনির্মাণের জন্য আমরা এখন চেষ্টা করছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং প্রয়োজনীয় অনুদান দেওয়া, বরাদ্দ দেওয়া, এই সমস্ত বিষয়ে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষা যাতে এদেশের উন্নয়ন ঘটে এবং এদেশে দেশপ্রেমিক এবং চরিত্রবান নাগরিক তৈরি হয়, সেজন্য আমরা সচেষ্ট আছি এই শিক্ষার মাধ্যমে। 1780 সালে কলকাতা আলিয়া মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। সেই থেকে বাংলাদেশেও মুক্তিযুদ্ধের পরে এই ধারাটার প্রচলন, তারপরে কওমি শিক্ষা ব্যবস্থা তো চলছেই পাশাপাশি। আমরা কতটুকু কোরআন সুন্নাহর আলোকে এই সমাজকে শিক্ষা দিতে পারছি? আপনার কাছে কি কোথাও মনে হয় যে ঘাটতি রয়েছে? কারণ এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এত অনাচার, এত অন্যায় তাহলে কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এই দেশের যত অনাচার, অবিচার, এগুলোর মূল কারণ হচ্ছে সঠিক শিক্ষার অভাব। সঠিক শিক্ষা অর্থাৎ নৈতিক শিক্ষা ছাড়া মানুষ কখনো সঠিক পথে পরিচালিত হতে পারে না। যার প্রমাণ আমরা বিগত সময়ে দেখেছি। এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই সমস্ত কাজে যারা জড়িত ছিল, নিঃসন্দেহে তারা অশিক্ষিত কোনো ব্যক্তি ছিল না। তাদের বড় বড় ডিগ্রি আছে, কিন্তু তারা আসলে প্রকৃত মানুষ হতে পারে নাই, কারণ তাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে গলত ছিল, তাদেরকে নৈতিকভাবে গড়ে তোলা হয় নাই। আর নৈতিক শিক্ষার মূল জায়গা হচ্ছে ধর্মীয় শিক্ষা। যে ধর্মের লোকই হোক না কেন, প্রত্যেক ধর্মে কিন্তু ভালো কথা বলা আছে। আর বিশেষ করে এই বাংলাদেশে যেহেতু অধিকাংশ মানুষ মুসলমান, আমাদের ধর্মীয় শিক্ষার মূল ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি শিক্ষা ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে পারি তাহলে এই দেশের মানুষ নৈতিকতা সম্পন্ন হবে, মানবিক হবে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সহনশীল হবে এবং এই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। আর যদি আমরা সেক্ষেত্রে ব্যর্থ হই, অতীতের ন্যায় আমরা বারবার শুধুমাত্র ওই মরিচিকার পিছনে ছুটব, শান্তির খোঁজ আমরা পাবো না। নৈতিক শিক্ষার কথা বলা হয়, কিন্তু ইবতেদায়ী ধারা থেকে আমরা দেখেছি অসংখ্য স্কলার, আমি আল আজহারে দেখেছি, আমি তুরস্কে দেখেছি, তারা বাংলাদেশকে উজ্জ্বল আলোয় আলোকিত করেছেন বিদেশের মাটিতে। ঠিক ইবতেদায়ী মাদ্রাসায় যখন পরীক্ষা হয় তখন আরেকটি চিত্র আমাদেরকে খুব ব্যথিত করে। দেখা যাচ্ছে শিক্ষক তার উপস্থিতিতেই নকলের একটা আধিক্য চলছে, যেটা আপনি নিজেও জানেন, বলেছেন আপনার বক্তৃতায়। তাহলে নৈতিক শিক্ষার মানদণ্ড কোথায়? যদি একজন শিক্ষক নকল সরবরাহ করেন কিংবা মাদ্রাসা শিক্ষার্থীরাও যদি নকল করে, তাহলে আসলে আমাদের শিক্ষার গলদটা কোথায়?
অনৈতিকতার ক্ষেত্রে যদি আমি মানে এই কথার উত্তর দিতে যাই, সেটি হচ্ছে সকল জায়গাতেই ভালো মন্দ উভয়ই আছে। এখন মাদ্রাসা যারা লেখাপড়া করছে তাদের মধ্যেও ওই প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে যে আমার যদি একটু বেশি জিপিএ না হয় তাহলে চান্স পাবো না, এই ধরনের এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা জিপিএ, এইটা আমাদেরকে এই খারাপ পথে নিয়ে যাচ্ছে। এটা অনেকটা দায়ী। তবে তার চেয়ে মূল বিষয় হচ্ছে আমরা যারা শিক্ষকতা করি অথবা আমরা যারা বাবা মা আছি, অভিভাবক আছি, পাড়া প্রতিবেশী আছি, সকলের সন্তানদেরকে এইভাবে তাদেরকে মানসিকতা গড়ে তোলা দরকার যে তোমার রেজাল্ট চাই হোক না কেন, তুমি ভালো মানুষ হবে, যোগ্যতা সম্পন্ন হবে। তোমার রেজাল্ট কত পয়েন্ট হলে সেটি বড় কথা নয়, কথা হচ্ছে তুমি ভালো মানুষ হতে পারছো কি না, ভালো শিখতে পারছো কি না, সেই দিকে আমাদের নজর দিতে হবে। না হলে শুধুমাত্র আমরা ওই পয়েন্টের প্রতিযোগিতার যাওয়ার কারণে আমরা প্রয়োজনে যেনভাবে একটা ডিগ্রি অর্জন করতে হবে এই মানসিকতার মধ্যে আমরা চলে গেছি আর কি। সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে, আমাদের ভালো মানুষ তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। আপনি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কতটা সংস্কারে অগ্রগামী হয়েছেন? আমি চেয়ারম্যান হিসাবে নতুন গত জানুয়ারি মাসে যোগদান করেছি। আমি চেষ্টা করছি আমাদের সাধ্যমতো আমাদের বিশেষ করে মাদ্রাসা বোর্ড, সেখানে যাতে সেবা সহজীকরণ হয়, মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেবা প্রার্থীরা, সে ব্যাপারে আমি সচেষ্ট আছি। আমি যে সমস্ত সমাবেশে বক্তব্য রাখছি, আমার সহকর্মীদের নিয়ে আমরা কথা বলছি, সর্বতই বার্তা দেওয়ার চেষ্টা করছি যে জুলাই বিপ্লব যেটি বৈষম্যবিহীন সমাজ বিনির্মাণের জন্য আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছে, তাদের সেই শাহাদত এর যে একটা তামান্না, সেটি হচ্ছে বৈষম্যবিহীন এই সমাজ গড়তে হবে। আর সেটি করতে হলে আমাদের সমাজের ভিতরে যাবতীয় অন্যায় অনাচার দূর করতে হবে। অন্যায় অনাচার যদি আমরা দূর করতে না পারি তাহলে আমরা পরস্পর থেকে বৈষম্যের ভিতরে থেকে যাব। এজন্য আমাদেরকে প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং যাতে অন্যের হক আমরা নষ্ট না করি, যার যেটা প্রাপ্য সেটা যাতে সঠিকভাবে পায় সেজন্য আমরা সচেষ্ট আছি ইনশাল্লাহ। যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসছে, দেখা যায় যে চাকরি বাকরির ক্ষেত্রে আমরা যদি কওমির দিকেও তাকাই, যে মুয়াজ্জিন, ইমাম, এর বাইরে মানে তারা এই মুখাপেক্ষী হয়ে থাকেন এবং তাদের বেতন, জীবনযাপনের যে আর্থিক যেই যতটুকু প্রয়োজন সমাজ তাদের ঠিক ততটুকু দেয় না। আপনার কখনো মনে হয়েছে যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই যে শিক্ষার যে ধারাগুলো, এটাকে কতটা আধুনিক এবং যুগোপযোগী করলে অন্তত আমাদের এই শ্রেণীর শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের মতো করে আরও ভালো থাকতে পারবেন? কওমি মাদ্রাসার কথা বলেছেন। আমাদের বাংলাদেশের মাদ্রাসার প্রধানত দুটো ধারা, একটি হচ্ছে আলিয়া নেসাব আর একটি হচ্ছে কওমি। কওমি অর্থাৎ তারা সরকারের নিয়ন্ত্রণের বাইরে, সরকারি কোনো তারা কোনো অনুদান পায় না অথবা তারা পাওয়ার চেষ্টাও করে না। কারণ সরকার অনুদান দিতে রাজি আছে, তবে সরকারের শর্ত হচ্ছে সরকারি বিধান মেলে তাদেরকে সিলেবাস আধুনিকরণ করতে হবে, সেখানে আধুনিক শিক্ষার সংযোগ ঘটাতে হবে। কিন্তু কওমি মাদ্রাসার যারা ধারক বাহক, যারা এটাকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের আশঙ্কা যে সরকার যদি এটাকে নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের যে মূল কোরআন, হাদিস, ফিকা, তাফসির এগুলো শিক্ষা সেখানে ঘাটতি হবে, যেটি ভবিষ্যতে এই দেশে স্পেশালাইজড আলেম তৈরির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে। সেই আশঙ্কায় তারা সরকারের নিয়ন্ত্রণে আসতে চায় না। তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, তাদের একাধিক বোর্ড আছে, সেখানে তারা পরীক্ষা নেয় এবং এই তাদের যে একাডেমিক সনদ, এই সনদে সরকারি স্বীকৃতি না থাকার কারণে তারা সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে না। যে কারণে তারা ওই শিক্ষার ব্যবস্থার ভিতরে, বিশেষ করে কোনো মাদ্রাসা থেকে পাশ করার পর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, শিক্ষার সাথে জড়িত থাকলো, অথবা খতিব, ইমাম, মুয়াজ্জিন বা কেউ ক্ষুদ্র ব্যবসা করতেছে, উদ্যোক্তা হচ্ছে, এইভাবে তারা যাচ্ছে, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে তাদের কোনো অংশগ্রহণ নাই। বলছিলেন ফ্যাসিস্ট সরকারের কথা, কিন্তু শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে তাকে কওমি জননী উপাধি দেওয়া হয়েছিল, আবার একটি বিশেষ শিক্ষার স্তরকে মাস্টার্সের সমতায় আনা হয়েছিল। এই দুটো বিষয়কে আপনি কি চোখে দেখেন? বিষয়টি হচ্ছে কি বলবো, প্রতি যুগেই যে কোনো স্বৈরশাসক তারা নিজেদের মসনদকে পাকাপোক্ত করার জন্য তাদের পকেটে চাটুকার এক শ্রেণী লোক তৈরি করে, বিভিন্ন সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে থেকে, আলেমদের মধ্যে থেকেও তারা চেষ্টা করে তাদের পকেটে কিছু লোক ঢুকানোর জন্য। এই উদ্যোগ হিসাবে তারা তাদেরকে সন্তুষ্ট করার জন্য একটি ঘোষণা দিয়েছে যে কওমি মাদ্রাসার দাওরায় সনদকে মাস্টার্সের মান দেওয়া।
কিন্তু এটা ওই ঘোষণা পর্যন্ত, এই ব্যাপারে কোনো গেজেট হয় নাই, কোনো আইন হয় নাই, কিছুই হয় নাই। এটা মানে লোক দেখানো একটা ঘোষণা হয়েছে মাত্র, এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি করেছে তারা। আপনার জীবনের সংগ্রাম, শৈশব, কৈশোরের গল্প শুনতে চাই। অজপাড়া গাঁয়ের ছেলে, আমার জন্ম টাঙ্গাইলের গোপালপুর থানার মধ্যমান্দিয়া গ্রামে। আমি প্রথমত প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার বাবা শিক্ষক ছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এরপরে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি। ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে আমি কাউমি মাদ্রাসা চলে গেছি। কাউমি মাদ্রাসা থেকে 1979 সালে আমি দাখিল পরীক্ষা দেই আলিয়া মাদ্রাসায় এসে। এরপরে আলেম ফাজেল কামিল আলিয়া নেসাবে পড়েছি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য অনার্স, মাস্টার্স এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেছি। এবং চাকরির ক্ষেত্রে আমি প্রথমত মাদ্রাসায় শিক্ষকতা করেছি, এরপরে হাই স্কুলে শিক্ষকতা করেছি, সেনাবাহিনীতে শিক্ষকতা করেছি। সর্বশেষ চতুর্দশ BCS পরীক্ষার মাধ্যমে সরকারি কলেজে যোগদান করি। সরকারি কলেজে 29 বছর 5 মাস চাকরি করেছি। এরপরে মাদ্রাসা আলিয়া ঢাকার হেড মৌলানা পদে চাকরি করেছি। সর্বশেষ আগস্ট বিপ্লবের পরে জানুয়ারিতে 6 তারিখ শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে চেয়ারম্যান মাদ্রাসা শিক্ষা বোর্ড নিযুক্তি দেয়। আমি 7 তারিখে যোগদান করেছি। শিক্ষকতা করেছেন, আপনার প্রথম বেতন কত ছিল এবং তখন কি মনে হয়েছে যে এই মানুষটাই একটা সময় শিক্ষার নানা স্তর পেরিয়ে চেয়ারম্যান হবে এরকম একটা বড় শিক্ষা বোর্ডের? তখন তো বেতন স্কেল খুবই কম ছিল। আমি যখন মাদ্রাসায় চাকরি করি তখন খুব সম্ভবত 550 টাকা বেতন ছিল। এরপরে হাই স্কুলে যখন চাকরি করি তখন 1700 টাকা বেতন ছিল। তারপরে সেনাবাহিনীতে চাকরি করি তখন 3500 টাকা বেতন পেয়েছি। এরপরে যখন BCS-এ আসলাম তখন বেতন স্কেল যেটা ছিল 2850 টাকা স্কেল, সর্বমোট 4000 টাকা বেতন পেতাম সব ভাতাসহ। আর সর্বশেষ 2015 সালের স্কেল অনুযায়ী আমরা এখন 4th গ্রেডে আছি। এটা আবার আরেকটা বৈষম্যের বিষয় আছে। অন্যান্য চাকরির চাইতে শিক্ষকতা চাকরির ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার। আমি চাকরির শেষ পর্যায়ে আছি। আমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হই, আর আমার ডিজি যিনি, আমরা সবাই এডুকেশনের ক্যাডারে যারা, তারা 4th গ্রেড। আর আমাদের সমসাময়িক যারা, তারা তো অন্যান্য সার্ভিসে যারা গেছেন তারা 1st গ্রেড মানে পেয়েছেন। আমার বিগত 7 বছর যাবৎ কোনো ইনক্রিমেন্ট হয় না। আমি শেষ ধাপে অবস্থান করেছি 7 বছর থেকে, এই 4th গ্রেডে আর কি। তো এটি ভিন্ন প্রসঙ্গ, এটা আর্থিক বিষয়। এটার সাথে মানে মাদ্রাসার শিক্ষার বিষয়ে জড়িত না। এটা শিক্ষা ব্যবস্থা, টোটালি শিক্ষা ব্যবস্থা, এটা অন্যান্য মানে সেক্টরের সাথে বৈষম্যের শিকার। জীবনের কোনো বঞ্চনার কথা মনে পড়ে, যে বঞ্চনা কথা মনে হলে নিজের অজান্তেই কষ্ট আপনাকে গ্রাস করে? বঞ্চনা বলতে এরকম আমার মনে হয় না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আমি যখন চিন্তা করি যে আমি যে স্কুল থেকে এসেছি, যে হাই স্কুলে পড়েছি, যে মাদ্রাসায় পড়েছি, আমার যারা সহপাঠী ছিল তাদের তুলনায়, অনেকের তুলনায় আমি ভালো আছি। অতএব আলহামদুলিল্লাহ আমার কোনো মানে না পাওয়ার বেদনা নাই। প্রফেসর নুরুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।